আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এইরকম বিষয় নিয়ে ডিরেক্টলি একেবারে আদালতে গিয়ে দাঁড়ায় এমনটা কিন্তু খুব একটা দেখতে পাওয়া যায় না, কিন্তু সেটাও হচ্ছে। বিশেষ করে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে, যেখানে আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপির সঙ্গে একটা সংঘাতের জায়গা থাকলেও আরএসএস এর সঙ্গে সবসময় তিনি একটা বেশ মার্জিত দূরত্ব বজায় রেখেছেন। তাহলে এমন কি হলো যেখানে সরকারের বিরোধিতা করে আরএসএস কে একেবারে ডিরেক্টলি কোর্টে চলে যেতে হলো? আসলে সময়ের সঙ্গে সঙ্গে মানুষকে বদলাতে হয়, আরএসএস কেও তাই কোর্টে যেতে হয়, আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও রাজনৈতিক অবস্থান বদলাতে হয়। বিশেষ করে যদি বাড়া ভাতে ছাই দেবার একটা প্রশ্ন উঠে আসে বা একটা বড়সড় নির্বাচনের প্রশ্ন সামনে উঠে আসে। গোটা বিষয়টা একটু বিস্তারিতভাবে দেখা যাক। আপনারা জানেন যে আরএসএস এর প্রমুখ মোহন ভাগবত তিনি পশ্চিমবঙ্গে এসেছেন, একটা বড়সড় সফরে তিনি এসেছেন এবং আগামী 16ই জানুয়ারি বর্ধমানে তার একটা সভা করার কথা আছে। বড়সড় সভা হবে সেখানে, এবং সেখানে বলা হচ্ছে যে বিভিন্ন জেলায় আরএসএস এর যে সদস্যরা রয়েছেন তারা সকলে সেই সভায় এসে যোগ দেবেন। মোহন ভাগবত সেখানে বক্তব্য রাখবেন, বার্তা দেবেন। হঠাৎই এই সভার কাজ যখন এগিয়ে গেছে, মাঠের উপরে মঞ্চ তৈরির কাজও প্রায় শেষ হয়ে গেছে, সেই সময় পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে যে সভাতে মাইক বাজানো যাবে না। মাইক বাজানোর উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তার কারণ হলো সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে। এখন বিষয়টা হচ্ছে বর্ধমান উত্তরের মহকুমা শাসক তিনি জানাচ্ছেন যে মাধ্যমিক পরীক্ষা রয়েছে, তাই এই মুহূর্তে মাইক বাজানোর উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই কারণেই অনুমতি দেওয়া হয়নি মাইক বাজানোর বা সভায় কোনো রকম শব্দ করার। আর এই বিষয়টা পুলিশকেও জানানো হয়েছে। এবার এই গোটা জিনিসটা চলে গেছে আমাদের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ আদালত অর্থাৎ কলকাতা হাইকোর্টে। সেখানে আরএসএস এর তরফে যিনি আইনজীবী রয়েছেন তিনি জানাচ্ছেন তার তরফ থেকে যে যুক্তি দেওয়া হচ্ছে আরএসএস এর পক্ষে, সেখানে বলা হচ্ছে যে এলাকায় এই সভা হচ্ছে তার চারপাশে কোনো স্কুল নেই। তাছাড়া সভা হচ্ছে 16ই ফেব্রুয়ারি, যেটি একটি রবিবার, এবং তারই সঙ্গে বলা হচ্ছে যে ওখানে স্কুল তো দূরের কথা, চারপাশে কোনো বসতিও নেই। তাহলে এই যে রাজ্য প্রশাসনের তরফ থেকে একটা যুক্তি দেওয়া হচ্ছে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা বিরক্ত হবেন, এই যুক্তি কি করে মানা যেতে পারে? এবং সভা হবে সকালে 11টা থেকে 12টা 15 পর্যন্ত। তাহলে এই হঠাৎ করে এখন সভায় কোনো রকম শব্দ করা যাবে না, মাইক বাজানো যাবে না, এই সমস্ত কথা কেন বলা হচ্ছে? উল্টো দিকে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে যিনি আইনজীবী উপস্থিত ছিলেন তিনি হচ্ছেন আমাদের রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। তিনি যুক্তি সামনে রাখছেন যে দেখুন ওই এলাকায় 3টে স্কুল রয়েছে এবং তারই সঙ্গে এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার 3 দিন আগে থেকে পরীক্ষা যেদিন শেষ হচ্ছে সেই দিনটা পর্যন্ত মাইক বাজানো যাবে না, এই নিষেধাজ্ঞা সরকারের তরফ থেকে জারি করা হয়েছে। এবং সেটা আজ জারি করা হয়নি, গত বছর যখন পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছিল তখনই জারি করা হয়েছিল। তাহলে আরএসএস ইচ্ছে করে জেনে বুঝে ওই সময়টার মধ্যে একখানা সভা করতে চাইছে। এবার আদালতের তরফ থেকে বিচারপতি বলেন যে দেখুন আদালতের ওই এলাকা সম্পর্কে খুব একটা কোনো জ্ঞান নেই, তারা ওয়াকিবহাল নন ওই এলাকা সম্পর্কে, তাই আদালতের কিছু প্রশ্ন রয়েছে। তারই সঙ্গে আদালতের তরফ থেকে জানানো হয় যে ওই এলাকায় 3টি যে স্কুল রয়েছে তার মধ্যে একটি প্রাথমিক বিদ্যালয়, অতএব সেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কোনো প্রশ্নই উঠছে না। তারই সঙ্গে বিচারপতি প্রশ্ন করেন যে ওই সভা যদি করা হয়, সেখানে যদি মাইক বাজানো হয়, ওই আওয়াজ যদি কমপ্লেক্সের বাইরে না যায় তাহলে কি অসুবিধা রয়েছে? সর্বোচ্চ কত ডেসিবেল পর্যন্ত শব্দ যেতে পারে, তার উপরে যদি শব্দ যায় তাহলে সভা বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হবে। সমস্ত দিক দেখে শুনে সমস্ত প্রশ্নের উত্তর পাওয়ার পর কলকাতা হাইকোর্টের তরফ থেকে কিন্তু এই সভা করার অনুমতি দেওয়া হয়েছে। বলা হয়েছে যে ন্যূনতম শব্দে এই সভা করতে হবে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফ থেকে শব্দের যে মাত্রা বেঁধে দেওয়া হয়েছে সেটা মানতে হবে, সেই মাত্রার মধ্যে থেকে মাইক বাজানো যাবে, সভা করা যাবে, শব্দ করা যাবে। এই গোটা জিনিসটার মধ্যে কিন্তু একটা মহৎ ব্যাপার থাকলেও এখানে রাজনীতির গন্ধও অবশ্যই রয়েছে। আপনারা জানেন আরএসএস এর প্রধান মোহন ভাগবত তিনি যে এবার পশ্চিমবঙ্গে এসেছেন, এই যে সফর করছেন, সভা করছেন, বার্তা দিচ্ছেন, এইখানে কিন্তু বিজেপি এবং আরএসএস এর মধ্যে যে একটা অলিখিত চুক্তি বা সম্পর্ক রয়েছে সেইটা পশ্চিমবঙ্গের আগামী বছরের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে আরো একবার বাংলার মাটিতে দাঁড়িয়ে মানুষকে মনে করিয়ে দেওয়ার প্রয়াসও রয়েছে। আপনারা জানেন মহারাষ্ট্রে বিজেপি এবার অসাধারণ ফলাফল করেছে। এবার বিজেপির এই দারুণ ফলাফলের পেছনে কিন্তু আরএসএস এর একটা বড় অবদান রয়েছে, সেই কথা বারবারই মনে করিয়ে দেওয়া হচ্ছে। বলা হচ্ছে যে মহারাষ্ট্রে শরদ পাওয়ারের এনসিপি এবং উদ্ধব ঠাকরেকে বিজেপি এই যে হারিয়েছে তার পিছনে একটা বড় কারণ হচ্ছে আরএসএস সাংগঠনিক শক্তি নিয়ে বিজেপির পাশে গিয়ে দাঁড়িয়েছে।
বিজেপির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এবং সর্বশক্তি দিয়ে বিজেপিকে সাহায্য করেছে। বিজেপি এবং আরএসএস এর মধ্যে মহারাষ্ট্রে কিন্তু একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল, তারা সেটা কাটিয়ে উঠেছে, দুজনে একসঙ্গে কাজ করেছে এবং মহারাষ্ট্রে আজ যে বিজেপির একটা চওড়া হাসি, তার পেছনে কিন্তু আরএসএস এর পরিশ্রম এবং আরএসএস এর সাহায্য রয়েছে। একইভাবে পশ্চিমবঙ্গের মাটিতেও এই যে মোহন ভাগবত প্রায় 10 দিনের একটি সফরে এসেছেন, বার্তা দিচ্ছেন, সেখানেও কিন্তু এই একই ফর্মুলা অ্যাপ্লাই করার একটা প্রচেষ্টার কথাও বারবার সামনে উঠে আসছে। বিশেষ করে এমন একটা সময় দাঁড়িয়ে যেখানে আরএসএস এর কিন্তু শক্তি ক্রমাগত পশ্চিমবঙ্গে বৃদ্ধি পেয়েছে এবং আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে এখনো অনেক জায়গা রয়েছে যেখানে বিজেপির সংগঠন কিন্তু টলমল, কিন্তু সেই সব জায়গায় আরএসএস এর একটা অত্যন্ত শক্তিশালী উপস্থিতি রয়েছে। তাদের কিন্তু মাটিতে একটা বেশ শক্ত গ্রিপ রয়েছে, একদম অলিতে গলিতে পর্যন্ত তারা পৌঁছে যেতে পেরেছেন। তো সেই জায়গায় আরএসএস অনেক বেশি শক্তিশালী এবং তারা বিজেপিকে সাহায্য করতে পারবেন। বিশেষ করে যেটা আগেই বললাম, যেখানে পশ্চিমবঙ্গে কিন্তু আরএসএস এর শক্তি ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে বাম সরকার পতনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কিন্তু আরএসএস উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে পশ্চিমবঙ্গে। আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন একবার ইউপিএ একবার এনডিএ করে বেড়াচ্ছেন, তখন যেমন একবার আরএসএস এর তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশংসাও করা হয়েছে, তেমনি আবার সমালোচনাও তিনি পেয়েছেন। কিন্তু এর মধ্যে কোনোটাই পশ্চিমবঙ্গে আরএসএস এর বৃদ্ধিকে কিন্তু আটকায়নি। তারা কিন্তু নিজেদের মতো করে পশ্চিমবঙ্গে তাদের প্রভাব বিস্তার করেছেন এবং তাদের কাজকর্ম সমস্ত কিছুই তারা বাড়িয়েছেন। মানুষের সেবামূলক কাজ বলুন, শিক্ষা দীক্ষা বলুন, স্বাস্থ্য পরিষেবা, এই সমস্ত রকম কাজকর্ম, চ্যারিটি ক্যাম্প, এগুলো কিন্তু তারা চালিয়ে গেছেন। আপনি যদি পরিসংখ্যানের দিকে তাকান, টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস, তারা বলছে যে 2000 সালে পশ্চিমবঙ্গে স্বয়ংসেবকের সংখ্যা ছিল 52,000, সেখান থেকে 2010-এ এই সংখ্যাটা বেড়ে দাঁড়ায় 60,000-এ এবং এখন কিন্তু এই সংখ্যাটা 1 লক্ষেরও বেশিতে গিয়ে পৌঁছেছে। সব থেকে বড় কথা, বিজেপির একজন পার্টি কর্মী এবং আরএসএস এর একজন স্বয়ংসেবকের মধ্যে সব থেকে বড় পার্থক্য হচ্ছে, পার্টির কর্মী বা সমর্থক যারা, তাদের ক্ষেত্রে অনেক সময় টাকা পয়সা, পদ, ক্ষমতা, নির্বাচনের টিকিট, এই চাহিদাগুলো অনেক বেশি হয়ে দাঁড়ায়। দলের আনুগত্যের থেকেও অনেক সময় এই চাহিদাগুলো বড় হয়ে দাঁড়ায়। সেখানে দাঁড়িয়ে আরএসএস এর একজন স্বয়ংসেবকের কিন্তু এইরকম কোনো চাওয়া পাওয়া কিচ্ছু নেই। তার এক এবং একমাত্র কাজ করে যাওয়া। স্কুল বলুন, শিক্ষা দেওয়া বলুন, বিভিন্ন রকম আশ্রম, সেবামূলক কাজকর্ম, স্বাস্থ্য ক্যাম্প করা, এই সমস্ত কিছুর মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাওয়া এবং বেশি করে কাজ করা, এটাই কিন্তু তাদের একমাত্র লক্ষ্য থাকে। এবং সেখান থেকে যদি সংঘের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়, তারা বিজেপিতে যান এবং সক্রিয় রাজনীতিতেও তারা প্রবেশ করেন। সেই কথাই একটু পরেই আসছি। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেখানে আরএসএস এর তরফ থেকে মোহন ভাগবত পশ্চিমবঙ্গে এসে এত বড় একটা সফর করছেন, পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে তিনি এই বার্তা দিচ্ছেন যে পশ্চিমবঙ্গে স্বয়ংসেবকদের সংখ্যা বর্তমানে যা রয়েছে সেটা দ্বিগুণ করতে হবে এবং আরএসএস এর কর্মকাণ্ড, সেবামূলক কাজ, মানুষের কাছে পৌঁছে যাওয়া, এগুলো আরো বেশি বাড়াতে হবে পশ্চিমবঙ্গে। এই মুহূর্তে দাঁড়িয়ে এই কথাগুলো সামনে আসার পর পশ্চিমবঙ্গে আরএসএস এর যা সভা সমিতি যা হবে, সমস্ত কিছুকেই তৃণমূল কংগ্রেস কিন্তু আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবেই দেখবে এবং এই রাজনৈতিক পদক্ষেপ হিসেবেই কিন্তু তারা এগুলোকে ট্রিট করবে। তারই সঙ্গে আপনারা সকলেই জানেন যে আরজি করের সেই নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবা মার সঙ্গেও দেখা করতে গিয়েছিলেন কিন্তু মোহন ভাগবত এবং তিনি দেখা করে বেরোনোর পর সন্তানহারা সেই বাবা সাংবাদিকদের সম্মুখীন হয়ে বলেন যে মোহন ভাগবত তাকে প্রতিশ্রুতি দিয়েছেন সব রকম ভাবে সাহায্য করার, সব রকম ভাবে পাশে থাকার। এবার এই জিনিসটাকেও কিন্তু পশ্চিমবঙ্গের শাসক দল একটি রাজনৈতিক পদক্ষেপ হিসেবেই গণ্য করেছে। আপনারা জানেন এই খবরটা সামনে আসার পর, জানাজানি হওয়ার পরেই কিন্তু বর্ধমানে মোহন ভাগবতের এই যে এত বড় একটা সভা হওয়ার কথা ছিল, সেখানে অনুমতি না দেওয়া, প্রশাসনের তরফ থেকে বলা যে মাইক বাজানো যাবে না, এই সমস্ত কথাগুলো উঠে আসতে শুরু করেছে। যদিও এই যুক্তিগুলো কোনোটাই আদালতে টেকেনি এবং সভার অনুমতিও দেওয়া হয়েছে ন্যূনতম শব্দে। এবং মোহন ভাগবতের এই যে পশ্চিমবঙ্গ সফর, সেখানে নির্বাচনের কথা মাথায় রেখে বার্তা দেওয়া এবং মানুষকে মনে করিয়ে দেওয়া, স্বয়ংসেবকদের উদ্বুদ্ধ করা, এই সমস্ত বিষয়গুলোর সঙ্গে সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু রয়েছে, আর সেটা হচ্ছে আগামী দিনে বিজেপির রাজ্য সভাপতি কে হবেন। আপনারা জানেন বর্তমানে বিজেপির রাজ্য সভাপতি কেউ নেই, সুকান্ত মজুমদার দিল্লিতে রয়েছেন, তিনি এখন কেন্দ্রীয় মন্ত্রী। তো তাহলে বিজেপির রাজ্য সভাপতি পশ্চিমবঙ্গে কে হবেন? এর আগে যে দুজন রাজ্য সভাপতিকে পশ্চিমবঙ্গে বিজেপির তরফ থেকে দেখতে পাওয়া গেছে, তাদের দুজনের একে অপরের সঙ্গে সম্পর্ক ভালো নাই থাকতে পারে, কিন্তু আরএসএস এর সঙ্গে দুজনেরই কিন্তু একটা মধুর সম্পর্ক রয়েছে। দুজনেই সংঘ থেকে উঠে এসেছেন, দুজনেই কিন্তু সংঘ থেকে বিজেপিতে যোগদান করেছেন এবং সেখান থেকে সক্রিয় রাজনীতিতে গেছেন। সংঘের নির্দেশে তারা রাজনীতিতে প্রবেশ করেছেন এবং আরো বেশি করে সক্রিয় হয়েছেন। তো সেখান থেকে দাঁড়িয়ে এরপরে যিনি বিজেপির রাজ্য সভাপতি পশ্চিমবঙ্গে হবেন, তিনি কি আবারও সেই সংঘ থেকেই কেউ আসবেন, নাকি এইরকম কেউ হবেন অন্তত যাকে সংঘ
সমর্থন করে বা আরএসএস এর অনুমোদন রয়েছে এমন কোনো ব্যক্তিকেই কি বিজেপির রাজ্য সভাপতি পশ্চিমবঙ্গে করা হবে, নাকি শুভেন্দু অধিকারী থেকে শুরু করে আরো অন্যান্য দল থেকে বিজেপিতে যে নেতারা এসেছেন তাদের মধ্যে থেকে কাউকে একটা এই বিজেপির রাজ্য সভাপতি পদটা দেওয়া উচিত, এই যে কথাটা উঠে আসছে এটাকেই আরো বেশি করে মান্যতা দেওয়া হবে। এই নিয়ে এর আগেও প্রচুর বিতর্ক হয়েছে, যতদিন না পর্যন্ত বিজেপির সেই সিদ্ধান্ত সামনে আসছে ততদিন এটা বলা সম্ভব নয় যে কোন তর্ক বা কোন যুক্তিটাকে তারা মেনে নিয়েছেন। মাঝখানে এই কথাও উঠে এসেছে, বিজেপির মধ্যে থেকে খুব ইন্টারেস্টিং এই আর্গুমেন্টটা উঠে এসেছে যে যেহেতু পশ্চিমবঙ্গে একজন মহিলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়াই করছে বিজেপি, তাই পশ্চিমবঙ্গে বিজেপির রাজ্য সভাপতি একজন মহিলা নেত্রীকে করা উচিত। কিন্তু এখন সেভাবে কোনো মহিলা নেত্রীর নাম উঠে আসছে না যাকে বিজেপির রাজ্য সভাপতি হিসাবে ঘোষণা করা যেতে পারে। তো আগামী দিনে এটা অবশ্যই একটা দেখার বিষয় হবে, এবং বিজেপির রাজ্য সভাপতি কে হবেন তার উপরেও কিন্তু অনেকটাই নির্ভর করছে যে আরএসএস পশ্চিমবঙ্গে বিজেপিকে নির্বাচনের আগে কতটা সাহায্য করবে বা করবে না। তারই সঙ্গে এখানে আরো একটা প্রশ্ন রয়েছে, আর সেটা হচ্ছে আরএসএস যদি বা এটা বলেও যে তারা বিজেপিকে সাহায্য করতে রাজি এবং সাহায্যের হাত যদি তারা বিজেপির দিকে বাড়িয়েও দেয়, তারপরেও বঙ্গ বিজেপি নেতৃত্ব যারা কিনা এখনো অনেকগুলো ক্যাম্পে বা লবিতে বিভক্ত, তারা কি এই সাহায্য নেওয়ার জন্য হাত বাড়িয়ে দেবেন? তারা কি এই সাহায্য নেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন? আপনি একটি বাচ্চার জন্য সব থেকে ভালো মাস্টারমশাই বা ম্যাডামকে নিয়ে আসতে পারেন পড়ানোর জন্য, কিন্তু আপনাকে তো বাচ্চাটিকেও জিজ্ঞেস করতে হবে যে আচ্ছা তুমি কি আদৌ পরীক্ষায় পাশ করতে চাও? আপনি প্রশ্নপত্র লিক করে দিতে পারেন, কিন্তু তারপরেও বাচ্চাটাকে ওই প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করে গিয়ে অন্তত লিখতে তো হবে। এর থেকে বেশি কিছু তো আবার করা যাবে না, কারণ মনে রাখবেন পার্থবাবু কিন্তু এখনো পর্যন্ত জেলে রয়েছেন। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন। পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। আমাদের এই কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে হঠাৎ যদি উঠলো কথার ইউটিউব চ্যানেলের জয়েন বাটনটি ক্লিক করে আপনারা আমাদের মেম্বার হতে পারেন, অথবা এই ভিডিওর নিচে যেখানে লাইক ডিসলাইক বাটন রয়েছে তার পাশেই রয়েছে থ্যাঙ্কস অপশন, থ্যাঙ্কস অপশনটিতে ক্লিক করে এককালীন অর্থ সাহায্যের মাধ্যমেও আপনারা আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই পর্বগুলি দেখার জন্য এবং আমাদের কাজের পাশে থাকার জন্য। ভালো থাকবেন।